আধুনিক যুগে প্রেম, যৌনতা আর পরিবার এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণাগুলো কিন্তু আমাদের আগের প্রজন্মের থেকে বাবা-মা বা দাদা-দাদির সময় থেকে একেবারে আলাদা। একদমই আলাদা। একটা বিশাল সামাজিক আর সাংস্কৃতিক পরিবর্তন আমরা দেখতে পাই। এর শুরুটা হয়েছিল ৬০ বা ৭০-এর দশকে পশ্চিমা বিশ্বে, কিন্তু এর ঢেউ এখন বলতে গেলে সারা পৃথিবীতেই পৌঁছে গেছে। হ্যাঁ, এই পরিবর্তনকে আমরা প্রায়ই যৌন বিপ্লব বা সেক্সুয়াল রেভলিউশন বলে থাকি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বিপ্লবের পেছনে দর্শনটা ঠিক কী ছিল? এটা কি এমনি এমনি ঘটে গেছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট চিন্তা বা মানুষজন ছিলেন? এই প্রশ্নগুলোই আসলে আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর এগুলোর উত্তর খোঁজার জন্যই আমরা আজ আকাশের ওপারে আকাশ বইটির কিছু নির্বাচিত অংশ নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। আচ্ছা। এই বইটার মূল দাবিটাই হল, যৌনতা নিয়ে আজকের যে সামাজিক দৃষ্টিভঙ্গি সেটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটা একটা লম্বা সময় ধরে গড়ে ওঠা একটা সুচিন্তিত দর্শন আর আন্দোলনের ফল। তার আমরা যেটাকে একটা স্বাভাবিক সামাজিক পরিবর্তন ভাবছি, বইটা বলছে এর পেছনে একটা লম্বা পরিকল্পনার দর্শন কাজ করেছে। ঠিক তাই। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই বইটার চোখে যৌন বিপ্লবের মূল ধারণাগুলো কি, এর পেছনে তাত্ত্বিক কারিগর কারা, আর এর প্রভাবগুলো ঠিক কি সেটা তুলে ধরা। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। বইটা শুরু করছে কিভাবে? বইটির বর্ণনা অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রজন্ম, যাদের গ্রেটেস্ট জেনারেশন বলা হয়, তারা ছিলেন বেশ পরিশ্রমী আর পরিবারকেন্দ্রিক। তাদের নৈতিকতার ভিত্তি ছিল মূলত ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধ। কিন্তু এর পরই তো দৃশ্যপট বদলাতে শুরু করে, তাই না? একদম। ৫০-এর দশকে আসে বিট জেনারেশন আর ৬০-এর দশকে হিপি মুভমেন্ট। এই সাংস্কৃতিক আন্দোলনগুলো আগের প্রজন্মের বিশ্বাস আর মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ করতে শুরু করে। দুই প্রজন্মের মধ্যে চিন্তা, চেতনার, দর্শনের একটা বিরাট বিভাজন তৈরি হয়। হ্যাঁ, যার চূড়ান্ত রূপ ছিল এই যৌন বিপ্লব। কিন্তু মজার ব্যাপার হল, বইটা বলছে এই বিপ্লবের দার্শনিক ভিত্তিটা আরও অনেক আগে থেকেই তৈরি হচ্ছিল। বইটিতে কয়েকজন মূল তাত্ত্বিকের দিকে আঙুল তোলা হয়েছে, যেমন ধরুন সিগমন্ড ফ্রয়েড। ফ্রয়েডের নাম তো আমরা সবাই শুনেছি, মনোবিজ্ঞানের জগতে বিশাল এক নাম। বইটা তাকে কিভাবে এই বিপ্লবের সাথে যুক্ত করছে? বইটির মতে ফ্রয়েডই প্রথম ব্যক্তি যিনি মানুষের প্রায় সব মানসিক সমস্যার কারণ হিসাবে অবদমিত যৌনতাকে চিহ্নিত করেন। আচ্ছা। তার তত্ত্ব অনুযায়ী আমাদের সবকিছুর পেছনেই যৌনতার একটা প্রভাব আছে। এক কথায় তিনি যৌনতাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, যা আগে একটা ট্যাবু বিষয় ছিল। অর্থাৎ ফ্রয়েড দরজাটা খুলে দিলেন, আর তার ছাত্র উইলহ্যাম রাইখ সেই দরজা দিয়ে যেন একটা ঝড় নিয়ে এলেন। তিনি তো প্রথম সেক্সুয়াল রেভলিউশন শব্দটা ব্যবহার করেন, তাই না? একদম ঠিক ধরেছেন। রাইখ তার উস্তাদ ফ্রয়েডের ধারণাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যান। তার একটা বই ছিল ডাইসেক্সুয়ালিটি ইম কুলটুর কাম্ফ। হ্যাঁ। সেই বইতে তিনি যুক্তি দেন যে এই যে রক্ষণশীল যৌন নৈতিকতা, এটা আসলে স্বৈরাচারী শাসনের একটা শোষণ যন্ত্র। মানুষকে দমন করার জন্য রাষ্ট্র আর ধর্ম মিলে এটা তৈরি করেছে। ইন্টারেস্টিং। তো এই শোষণ থেকে মুক্তির উপায় কি? এখানেই রাইখের র্যাডিক্যাল ধারণাগুলো সামনে আসে। তিনি বলেন, সমকামিতা সহ সব ধরনের যৌনতাকে আইনি স্বীকৃতি দিতে হবে, গর্ভপাত সহজলভ্য করতে হবে, এমনকি শিশুদের সঙ্গে যৌন সম্পর্ককেও স্বাভাবিক হিসাবে মেনে নেওয়ার মতো কথা বলেন। এক মিনিট, শিশুদের সাথে যৌন সম্পর্ক? এটা তো খুবই বিতর্কিত একটা ধারণা। অবশ্যই, এবং বইটিও এটাকে সেভাবেই উপস্থাপন করেছে। কিন্তু এই বিপ্লবের আসল জন্মদাতা হিসাবে বইটি চিহ্নিত করেছে আরেকজনকে, আলফ্রেড কিনসিকে। আলফ্রেড কিনসি, তার বিখ্যাত কিনসি রিপোর্টের জন্য তিনি পরিচিত। হ্যাঁ, রকেফেলার ফাউন্ডেশনের অর্থায়নে তিনি এমন কিছু গবেষণা প্রকাশ করেন যা পুরো পশ্চিমা বিশ্বের ধারণাকে নাড়িয়ে দেয়। তিনি দাবি করেন যে মানুষের যৌনতা আসলে সাদা বা কালো নয়, বরং এটা একটা রামধনুর মতো বর্ণালী বা স্পেকট্রাম, যেখানে স্বাভাবিক নারী পুরুষের সম্পর্কের পাশাপাশি আরও অনেক কিছুরই অবস্থান রয়েছে। ঠিক। তার মতে এই রামধনুর এক প্রান্তে আছে কেবল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, আর অন্য প্রান্তে সমকামিতা, আর এর মাঝে রয়েছে উভকামিতা, পশুকামিতার মতো বিভিন্নতার অবস্থান। তার বইগুলোর মাধ্যমে তিনি দেখান যে সমাজ যেগুলোকে বিকৃতি বলে সেগুলো আসলে খুবই সাধারণ ঘটনা। একদম।
তিনি পরিসংখ্যান দিয়ে এটা প্রমাণের চেষ্টা করেন। কিন্তু এখানেই তো বইটা একটা বিস্ফোরক দাবি করছে, তাই না? বলা হচ্ছে কিনসির গবেষণাটাই নাকি ত্রুটিপূর্ণ ছিল। ঠিক তাই। বইটির অন্যতম প্রধান অভিযোগ এটাই। বলা হচ্ছে কিনসি তার পরিসংখ্যান তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে এমন মানুষদের নমুনা হিসেবে বেছে নিয়েছিলেন যাদের মধ্যে তথাকথিত বিকৃত যৌন আচরণের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। যেমন যৌনকর্মী, ধর্ষক, সমকামী এবং কারাগারে থাকা কয়েদি। এর ফলে কি হলো? তার গবেষণার ফলাফল স্বাভাবিকভাবেই এই আচরণগুলোকে সমাজের একটি সাধারণ চিত্র হিসেবে উপস্থাপন করে। যদি বইটির এই দাবি সত্যি হয় তাহলে তো এটা একটা বিশাল একাডেমিক জালিয়াতি। বইটির যুক্তি হল কিনসির কাজ একটি নির্দিষ্ট এজেন্ডাকে সমর্থন করেছিল যা সেই সময়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে অনেকেই গ্রহণ করতে প্রস্তুত ছিল। আচ্ছা। এই তালিকায় আরও নাম যুক্ত হয়েছে, যেমন ফ্র্যাঙ্কফার্ট স্কুলের হার্বার্ট মার্কিউস, যিনি বলতেন যৌনতার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল সভ্যতার জন্য ক্ষতিকর। আর ডক্টর জন মনির কথাও তো আছে। তিনি তো প্রথম যৌনতা মানে সেক্স আর লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটির মধ্যে একটা পার্থক্য তৈরি করেন। হ্যাঁ, বইটা মনে করে তার এই ধারণাটি আজকে ট্রান্সজেন্ডার আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে, আর ৬০-৭০-এর দশকে নারীবাদী আন্দোলন এই ধারণাগুলোকে লুফে নেয়। তখন পরিবারকে একটা পুরুষতান্ত্রিক নিপীড়নের কাঠামো হিসেবে আক্রমণ করা শুরু হয়। ঠিক, তাদের যুক্তি ছিল নারী পুরুষের মধ্যে প্রকৃতিগত কোনো মৌলিক পার্থক্য নেই। যা কিছু পার্থক্য দেখা যায় তা সমাজ জোর করে চাপিয়ে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আসা অনেকগুলো শক্তিশালী দর্শন মিলেমিশে একটা বড় স্রোত তৈরি করেছে। এই সব কিছুর সম্মিলিত ফল কি দাঁড়ালো? ফলটা হলো এই বিপ্লবী ধারণাগুলো বিশ্ববিদ্যালয়, মিডিয়া আর পপ কালচারের মাধ্যমে ধীরে ধীরে সমাজের মূল ধারায় ঢুকে পড়ে। অবাধ যৌনতা, পর্নোগ্রাফির বিস্তার ঘটে, আর গর্ভপাতের হার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বইটাতে কি কোনো পরিসংখ্যান দেওয়া হয়েছে? হ্যাঁ, কিছু পরিসংখ্যান আছে। যেমন আমেরিকায় বছরে প্রায় ৬ লক্ষ গর্ভপাত হয়। এমনকি বাংলাদেশেও, যেখানে আইনত গর্ভপাত নিষিদ্ধ, সেখানেও বছরে ৭ লক্ষেরও বেশি গর্ভপাতের ঘটনা ঘটে বলে একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে। সংখ্যাগুলো তো আসলেই ভয়াবহ। এটা তো গেল তাৎক্ষণিক প্রভাব, কিন্তু বইটা এর দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে কি বলছে? আপনি বলছিলেন অগ্ন্যুৎসবের কথা? হ্যাঁ, অগ্ন্যোৎসব বা আগুনের উৎসব শব্দটি ব্যবহার করে লেখক এর দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক প্রভাব বোঝাতে চেয়েছেন। এর কয়েকটি দিক বেশ উদ্বেগজনক। প্রথমত, পারিবারিক ভাঙন। যেমন আমেরিকায় প্রায় ৪১% শিশু বিয়ের বাইরে জন্মগ্রহণ করে। আফ্রিকান আমেরিকানদের মধ্যে এই হার আরও বেশি, প্রায় ৬৫% শিশু পিতৃস্নেহ ছাড়া বড় হয়। একটা সমাজে এত বিপুল সংখ্যক শিশু বাবার আদর ছাড়া বড় হচ্ছে, এর তো একটা বিশাল সামাজিক প্রভাব পড়ার কথা। বইটিতে ঠিক এই সংযোগটাই দেখানো হয়েছে। বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই পিতৃপরিচয়হীনতা, অপলাদ প্রবণতা, মাদকাসক্তি এবং মানসিক সমস্যার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা। দ্বিতীয়ত, নারীর ওপর প্রভাব। এখানে বইটি একটি বেশ বিতর্কিত দাবি করে। সেটা কি? বইটির যুক্তি হল যে বিপ্লব নারীকে মুক্তি দেওয়ার কথা বলেছিল, সেই বিপ্লবের ফলেই নারীরাই নাকি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে বহু নারী সঠিক সময় পরিবার গঠন করতে পারছে না এবং মধ্যবয়সে এসে একাকিত্ব ও শূন্যতায় ভুগছে। বইটির মতে আধুনিকতা নারীকে কেবল তার যৌবনের জন্যই মূল্য দেয়, কিন্তু পরিবার একজন নারীকে জীবনের প্রতিটি পর্যায়ে স্ত্রী, মা, দাদি বা নানি হিসেবে মর্যাদা ও সম্মান দেয়। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক প্রভাব হিসেবে বইটার জন্মহার হ্রাসের কথা বলছে। একদম, এটাকে তো একটা সভ্যতাগত সংকট হিসেবে দেখা হচ্ছে। একটা সমাজকে টিকিয়ে রাখতে হলে তার জন্মহার বা ফার্টিলিটি রেট কমপক্ষে 2.1 থাকা দরকার। রিপ্লেসমেন্ট লেভেল যেটা। হ্যাঁ, কিন্তু পশ্চিমা বিশ্বের প্রায় সব দেশেই তা এখন 1.3 থেকে 1.8-এর মধ্যে। টেসলার সিইও ইলন মাস্কের মতো ব্যক্তিরাও এটিকে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। কারণ জন্মহার কমে গেলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যায়, অর্থনীতি স্থবির হয়ে পড়ে। আর বয়স্কদের দেখাশোনা করার মতো কেউ থাকে না। এটা একটা নীরব সংকট যা একটা সভ্যতাকে ভেতর থেকে শেষ করে দেয়। এই বিষয়টা আসলেই ভাবনার,
কিন্তু এই ধরনের সামাজিক পরিবর্তন কি মানব ইতিহাসে একেবারেই নতুন? বইটা কি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে? হ্যাঁ, এবং আমার কাছে এটাই বইটির সবচেয়ে চমকপ্রদ অংশ। সমাজবিজ্ঞানী জেডি আনুইনের একটি গবেষণার কথা বলা হয়েছে। জেডি আনুইন? তিনি কেমব্রিজ এবং অক্সফোর্ডের গবেষক ছিলেন এবং ৫,০০০ বছরের ইতিহাস ঘেঁটে ৮৬টা আদিমগোত্র এবং ৬টি বড় সভ্যতার উপর গবেষণা করেন। ৫,০০০ বছর, ৮৬টা গোত্র আর ৬টা সভ্যতা, এটা তো একটা বিশাল গবেষণা। কি ছিল তার গবেষণার ফলাফল? তার সিদ্ধান্ত ছিল খুবই পরিষ্কার এবং আশ্চর্যজনক। তিনি দেখান যে কোনো সভ্যতার উত্থান পতনের সাথে তার যৌন সংযমের সরাসরি সম্পর্ক রয়েছে। মানে? যখনই কোনো সমাজ কঠোর যৌন নৈতিকতা পালন করেছে, তখনই তার সামাজিক শক্তি, সৃজনশীলতা এবং উন্নতি বৃদ্ধি পেয়েছে। আর যখনই তারা যৌন উচ্ছৃঙ্খলতায় মেতে উঠেছে, ৩ প্রজন্মের মধ্যেই তাদের পতন হয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়ায়? এটা তো একটা বিশাল বড় দাবি। বইতে আনমিনের গবেষণার বরাত দিয়ে ঠিক এটাই বলা হচ্ছে, কোনো ব্যতিক্রম ছাড়ায়। সুমেরীয়, ব্যাবিলনীয়, গ্রিক, রোমান সবার ক্ষেত্রে একই প্যাটার্ন। আরেকজন ঐতিহাসিক স্যার জন গ্লাবো প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাহলে তো একটা স্বাভাবিক প্রশ্ন চলে আসে, যদি ইতিহাস বারবার এটাই দেখায় যে এই পথটা ধ্বংসের দিকে নিয়ে যায়, তবে কারা একে বিশ্বব্যাপী প্রচার করছে আর কেন? এর পেছনে কাদের স্বার্থ থাকতে পারে? বইটিতে এর পেছনের কারিগরদের কলুষতার কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মতে এই ব্যবস্থাটি আধুনিক পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে দারুণভাবে সাহায্য করে। কিভাবে? প্রথমত, ভোগবাদ বা কনজিউমারিজম। যুক্তিরা বেশ সহজ, যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সেই সবচেয়ে ভালো ভোক্তা। আচ্ছা, মানে যুক্তিটা হলো, যদি আপনার এক ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ না থাকে, তাহলে অন্য ক্ষেত্রেও থাকবে না, যা আপনাকে একজন নিখুঁত কনজিউমারে পরিণত করবে। ঠিক তাই, কর্পোরেশনগুলো এই লাগামহীন ভোগ থেকেই বিলিয়ন বিলিয়ন ডলারের মুনাফা অর্জন করে। আর দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে সামাজিক নিয়ন্ত্রণের কথা। সেটা কি রকম? বইটির মতে বিচ্ছিন্ন এবং একাকী মানুষদের শাসন করা অনেক সহজ। সংঘবদ্ধ, পারিবারিক বন্ধনে আবদ্ধ সমাজকে নিয়ন্ত্রণ করা কঠিন। আর মূল চালিকা শক্তি হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে? এখানে বেশ কয়েকটি শক্তির কথা বলা হয়েছে, যেমন শয়তান, মানুষের আদিশত্রু হিসেবে। দ্বিতীয়ত, পশ্চিমা বিশ্ব, যারা এটিকে মানবাধিকার এবং উন্নয়নের মোড়কে বিশ্বব্যাপী রপ্তানি করে। এর সাথে আছে এনজিও, সেকুলার শিক্ষা ব্যবস্থা, মিডিয়া আর পপ কালচার। তবে বইটা বলছে সবচেয়ে বড় চালিকা শক্তি হল কর্পোরেট ব্যবসা। একদম। যখন আপনি এর সাথে জড়িত অর্থের পরিমাণটা দেখবেন, তখন বিষয়টা আরও পরিষ্কার হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির বাজার $100 বিলিয়ন, পর্ন ইন্ডাস্ট্রির বাজার প্রায় $97 বিলিয়ন। আর ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজার তো প্রায় $3 ট্রিলিয়ন। এই বিশাল বিশাল শিল্পগুলো টিকে আছে এই অবাধ যৌনতার সংস্কৃতির উপর নির্ভর করে। এদের সম্মিলিত আর্থিক স্বার্থই এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে বলে বইটা দাবি করে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হল, আকাশের ওপারে আকাশ বইটির মতে যৌন বিপ্লব কোনো স্বতঃস্ফূর্ত সামাজিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল নির্দিষ্ট কিছু দার্শনিক দ্বারা তৈরি একটি মতদর্শ, যা পশ্চিমা বিশ্বের কিছু শক্তিশালী মাধ্যম আর কর্পোরেট স্বার্থের দ্বারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর বইটির মূল দাবি হল, এর ফলে পরিবার নামক 1000 বছরের পুরনো প্রতিষ্ঠানটি ভেঙে পড়ছে, সমাজে মানসিক অস্থিরতা বাড়ছে এবং জন্মহার কমে গিয়ে মানব সভ্যতা এক গভীর সংকটের মুখোমুখি হচ্ছে। হ্যাঁ, এবং এই বইটি ইতিহাসের পুনরাবৃত্তির দিকে ইঙ্গিত করে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসে। যদি জেডি আনুইনের মতো গবেষকদের কাজ সত্যি হয়, যদি অতীতে সবকটি সভ্যতার পতন আসলেই যৌন উচ্ছৃঙ্খলতার কারণেই ঘটে থাকে, তবে যে সভ্যতাগুলো আজ এই বিপ্লবের আদর্শকে পুরোপুরি গ্রহণ করেছে, তাদের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? আর যে সভ্যতার নিজেকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট সংখ্যক নতুন প্রজন্ম তৈরি করতে ব্যর্থ হয়, তার চূড়ান্ত পরিণতি বা কী হতে পারে? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবার খোরাক যোগাবে।